স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায়ে করা মামলাগুলোতে ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ ব্যক্তিদের জড়িত করার অভিযোগ উঠেছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন মামলায় প্রবাসী বিএনপি নেতা সহ অরাজনৈতিক সাধারণ মানুষকে আসামি করে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে নিরীহ ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কথা জানায় পুলিশ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে একাত্মতা প্রকাশ করে মাঠে নামে বিএনপি। অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট সরকার পতনের ভূমিকা পালন করলেও দলটির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বিভিন্ন হত্যা মামলার আসামি করে। এমনকি আন্দোলনে আহতদের আত্মীয় স্বজনকেও করা হচ্ছে আসামি। শুধু তাই নয়, প্রবাসী সংবাদকর্মী কাউকে বাদ দেওয়া হচ্ছে না এসব মামলা থেকে। প্রায় 4 মাস হসপিটালে থাকার পরে আমি মোটামুটি সুস্থ হই, তারপর আমি বাসায় আসি। এখন আমার পরিবারের লোকজন সেই বৈষম্য বিরোধী মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। মামলা দেওয়াতে এখন আমার হাজবেন্ড বাসায়ও থাকতে পারতেছে না, এমনকি ওনার কোনো ট্রিটমেন্টও করতে পারতেছে না ভয়ভীতিতে, যদি আবার ধরায় দেয়। তবে মামলা দেওয়ার পিছনে যুবলীগ কর্মী আলামিন ও পুলিশকে দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বঘোষিত নেতা ও মামলার বাদী সালাউদ্দিন সাদিক। আলামিন হচ্ছে আগে যুবলীগ করতো, যুবলীগ কর্মী ছিল, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এদিকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এসব হয়রানিমূলক মামলা বন্ধে কাজ করছে মহানগর বিএনপি। আমাদের দলীয় প্রেসিডেন্ট সেক্রেটারি সহ থানার এবং ওয়ার্ডেন নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন একটা তালিকা করে যে আসলেই তারা এলাকার ষড়যন্ত্র করে বা শত্রুতামি করে দিয়েছে কিনা, সেটা আমরা দেখে আমরা তালিকাগুলো নিয়ে তারপর আমরা একটা ব্যবস্থা নিব। সঠিক তদন্তের মাধ্যমে আসল দোষীদের সাজা নিশ্চিত করার আশ্বাস পুলিশের। মামলা রুজু করার জন্য যে কোনো ব্যক্তি বা যে কোনো নাগরিক পুলিশ স্টেশন বা থানায় গিয়ে সে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করতে পারে। পুলিশের কাজ হলো সঠিক তথ্যটা সংগ্রহ করা, এবং সঠিক তথ্য সংগ্রহের ভিত্তিতে পুলিশের যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি প্রতিবেদনটা দাখিল করেন। সঠিক তদন্ত সাপেক্ষে আসল দোষীদের সাজা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। দিন দিন যাত্রীর চাপ বাড়লেও ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক বগি নিয়ে চলছে সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের আন্তনগর ট্রেনগুলো। এতে মিলছে না পর্যাপ্ত টিকিট। প্রতি ট্রিপে লাখ লাখ টাকা আয়ের সুযোগ হারাচ্ছে রেলওয়ে। এ অবস্থায় বগি সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। সমস্যা নিরসনে কাজ করছে কর্তৃপক্ষ। সময়ের সাথে বাড়ছে প্রবাসী ও পর্যটনের জনপদ সিলেটের অর্থনীতির পরিধি, বাড়ছে দেশ বিদেশের মানুষের আনাগোনাও। সড়কপথে নানা সংকটের কারণে জনপ্রিয় হচ্ছে রেল ভ্রমণ। এমন বাস্তবতায় সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে 6টি আন্তনগর ট্রেন চলাচল করছে অর্ধেকের কিছু বেশি বগি নিয়ে। এ কারণে যাত্রীরা পাচ্ছেন না পর্যাপ্ত টিকিট। কিন্তু 10 দিন আগে ঢোকার পরেও দেখা যাচ্ছে টিকিট পাচ্ছি না, এই একটা সমস্যা। তার মানে কি যাত্রীর চাপ বেশি, এখানে বগি কম সেই তুলনায়। ট্রেন জার্নিটা সবাই এখন বর্তমানে পছন্দ করতেছে, সেই ক্ষেত্রে তো বগি বাড়াইলে আমাদের জন্য অনেক ভালো হয়। অনলাইনে আমরা যদি ঠিক মতো টিকিটগুলো পাই, যদি আমাদের হয়রানি না হইতে হয়, তাহলে আমি মনে করি যে আরও ভালো। এখানে বগি যদি বাড়ানো হয় অন্তত মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেন ভ্রমণ করতে পারবে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আন্তনগরের নতুন ইঞ্জিন 22টি বগি নিয়ে চলাচলে সক্ষম, কিন্তু ট্রেনগুলো ছুটছে 13 থেকে 14টি বগি নিয়ে। কমপক্ষে 3টা বগি, যেমন আছে 13টা বগি, আর 5টা বগি হলে কিন্তু আবার আরও 300টা সিট বাড়ে। আমরা কিন্তু আরও 2 থেকে 3 লক্ষ টাকা আমরা আর্নিং করতে পারতেছি। আমরা ফলে কিন্তু আমার এই যে আমরা যে লসটা, আমরা 2 থেকে 3 লক্ষ টাকা পার ট্রিপের লস, এই লসটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারতাম। সিলেট থেকে প্রতি ট্রিপে রেলওয়ের খরচ 5 থেকে 7 লাখ টাকা, অথচ টিকিট বিক্রি থেকে আয় হচ্ছে 5 লাখের মতো। পর্যাপ্ত বগি সংযুক্ত থাকলে দ্বিগুণ আয় সম্ভব। এটা নিয়ে কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলাপ আলোচনা করতেছে যাতে বগি বাড়ানো যায়, এবং ইদানিং কিছু চুক্তিও করতেছে দক্ষিণ কোরিয়া এবং ইন্ডিয়ার সাথে। হয়তো বগি চলে আসলে আমাদের এই সমস্যাটা কেটে যাবে। তবে এসব ট্রেনে নতুন বগি সংযোজনে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ, জানালেন এই কর্মকর্তা। ভাড়ার সাশ্রয়ে, সময় সাশ্রয়ে কিংবা নিরাপদে ভ্রমণ, সবকিছুতেই সিলেট ঢাকা কিংবা সিলেট চিটাগাং রুটে সাধারণ যাত্রীরা ঝুঁকছেন রেলওয়ের দিকে। তাদের দাবি বগির সংখ্যা বৃদ্ধি করা হোক। এতে করে সাধারণের চাহিদাও যেরকম পূরণ হবে, তেমনি লোকসানের মুখ থেকে রক্ষা পাবে রেলওয়ে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ,
সিলেট। রাঙামাটির কাঁঠালতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, অথচ এমন উদ্যোগ সম্পর্কে জানে না বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা প্রাথমিক শিক্ষা বিভাগ। ক্ষুব্ধ অভিভাবকরাও এ বিষয়ে জানে না জেলা পরিষদও। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে বিকল্প জায়গা না পেলে বিদ্যালয়ের ভিতরেই পানির ট্যাঙ্ক নির্মাণ করা হবে। রাঙামাটির বনরূপায় কাউকে না জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নেয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, অথচ অবকাঠামো নির্মাণের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি। এমন উদ্যোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা, এমনকি এতে ক্ষোভ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাথমিক শিক্ষা বিভাগও। একই সাথে এমন অবিবেচক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান তারা। প্রাথমিক পর্যায়ে শুরু করে পঞ্চম শ্রেণীর মধ্যে বাচ্চা আছে, এদের জন্য ভবিষ্যতের জন্য রিস্ক হয়ে যাবে। এটা ছেলে মেয়েদের দৈনিক সমাবেশ, খেলাধুলা করার কোনো সুযোগ নেই। এই ট্যাঙ্কি যদি করে আমার ছেলে মেয়েদের জন্য অনেক ঝুঁকি। লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই শিক্ষা বিভাগকে জানানো হয়নি জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে পানির ট্যাঙ্ক স্থাপনের বিরোধিতা করে জেলা শিক্ষা বিভাগ। এই সম্পর্কে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো ধরনের চিঠি পাইনি বা এই ধরনের কোনো আমাদের অবহিত করা হয়নি। যদি অবহিত করা হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সবার সাথে আমরা কথা বলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা। পানির ট্যাঙ্ক স্থাপনের জায়গা নির্ধারণের বিষয়টি চূড়ান্ত নয়, তবে বিকল্প না পেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হবে বলে জানায় জনস্বাস্থ্য বিভাগ। বনরূপা এলাকায় ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমাদের প্রত্যেকটা ডিএমএ আলাদা করা আছে। এগুলো মাস্টার প্ল্যান করার জন্য আমরা কাজ করতেছি, এখনো ফাইনাল কিছু না। আমাদের বিকল্প অপশন না থাকে তাহলে আমরা হয়তো করবো, আর যদি বিকল্প অপশন থাকে তাহলে করবো না। এই অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস জেলা পরিষদের। আমি পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছি এবং আমি বলছি যে ডিপিও এবং স্কুল কমিটি সবাই বসে একটু আলাপ করে নেওয়ার জন্য, সেটা হবে আলাপ করে একটা আমরা সমাধানের দিকে যাবো। ২৭ শতক জায়গা নিয়ে ১৯৬৩ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে পড়ালেখা করছে ৪ শতাধিক শিক্ষার্থী। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে ৩৮ জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নিয়াজ আহমেদ শিপনের সাথে। শিপন, সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। আজকে যেটি ঘটেছে দুর্গাপুর এবং হাতিবান্ধার বনচকি এবং পাটগ্রামের সীমান্তে দিয়ে ৩৮ জনকে ইতিমধ্যে পুশ ইনের চেষ্টা করেছে। তবে এটি কিন্তু বাধা দিয়েছে বিজিবি এবং স্থানীয় সেটি সহযোগিতা করেছেন। তা আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হলো দুর্গাপুর সীমান্তে। এখানে যে অবস্থায় আছে এখন বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থায় আছে এবং স্থানীয়রা কিন্তু লাঠি সোঁটা নিয়ে প্রস্তুত রয়েছে। তারা বলছে যে যাদেরকে পুশ ইনের চেষ্টা করা হয়েছে তাদেরকে কিন্তু এই বাংলাদেশে ঢুকতে হবে না এবং যারা এই দুর্গাপুর সীমান্তে যতজন ১৩ জন আছে এই ১৩ জনের মধ্যে একজন শিশু এবং ৬ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছে এবং তারা যেটি জানা গেছে যে আসাম থেকে তাদের কিন্তু এখান থেকে পাঠানো হয়েছে। তা আমি এই বিষয়ে এখানকার যে স্থানীয় আছে ভোর থেকে যারা এখানে উপস্থিত আছেন তার সঙ্গে একজন কথা বলতে যাবো। আসলে এখানের এখনকার সর্বশেষ হলে কি আপনাদের কাছে তথ্য আছে? আমাদের কাছে এই পর্যন্ত তথ্য আছে তারা রাতের ২ থেকে ২:৩০টার সময় তারা ৬ জন পুরুষ ৬ জন নারী এবং একজন ৮ মাসের বাচ্চাকে তারা আমাদের বাংলাদেশে পুশ করার জন্য পরিকল্পনা করে। আমাদের বিজিবি ও সাধারণ মানুষ এটা জানতে পারে অবস্থান দেখে, তারপর আমরা সাধারণ মানুষ সকলে বিজিবি এবং সাধারণ মানুষ সকলে ঠেক দিয়েছি যে না, এটা কোনোভাবে এভাবে এটা নেওয়া সম্ভব না। কারণ আর এখন ভারতও এটা ফেরত নিচ্ছে না। তারা এখন সাধারণ মানুষ এবং আমরা বিজিবি সবাই মিলেই আমরা ঐক্যবদ্ধ আছি যাতে ওরা কোনোভাবেই আমাদের বাংলাদেশে তাদেরকে পার করতে না পারে। ধন্যবাদ আপনাকে। আসলে যেটি শুনছিলেন যে তারা বলছে যে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবে না ভারতীয় নাগরিকদের এবং বিজিবির পক্ষ যেটি জানা হয়েছে যে তাদেরকে কিন্তু বিএসএফকে একাধিকবার ডাকা হয়েছে এবং বলা হয়েছে যে পতাকার বৈঠকের মধ্যে সুষ্ঠু সমাধান করে যদি তারা বাংলাদেশি হয় তাহলে রাষ্ট্রীয় যেটি পরিকল্পনা আছে যেভাবে নেওয়া যায় সেটি কিন্তু নেওয়া হবে। কিন্তু তারা বলছেন যে কোনো পতাকা বৈঠকের এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। তো এই ছিল আমার হাতে সর্বশেষ সেখানকার।
ধন্যবাদ শিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যমুনার চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের প্রতিটি বাড়ি যেন এক একটি ছোট্ট গরুর খামার। ঈদ সামনে রেখে পশু মোটা তাজাকরণ চলছে সেখানে। একটি দুটি থেকে শুরু করে সর্বোচ্চ 50টি সার বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে এক এক বসত বাড়িতে। কৃষিকাজ সহ ছোট ছোট ব্যবসার পাশাপাশি পশুপালনের মাধ্যমে উন্নত হচ্ছে জীবনযাত্রার মান। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গম সোনাতনী ইউনিয়নের বান্তিয়ার, কুরসি, ধিতপুর, ছোট চান্তারা, বড় চান্তারা সহ বিস্তীর্ণ এলাকা কৃষি সমৃদ্ধ। এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে সার মোটাতাজাকরণ। দুর্গম চরের বিভিন্ন গ্রামের ছোট ছোট খামার ও বাড়ির আঙিনায় লালন পালন করা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রায় 8000 গরু। ব্যয় কম হওয়ায় বেশ লাভের মুখও দেখছেন চাষিরা। এবছর 4টা গরু পালতেছি, কিন্তু 8 থেকে 10 লাখ টাকা বেচার আশা আছে। এবার 6টা করছি, আল্লাহ যদি বাজারটা ভালো দেয় মোটামুটি 14-15 লাখ বেচার একটা আশা করছি। আমরা গরু বাছুর খাওয়াই, ঘাস খাওয়াই, খের খাওয়াই, সাথে আমরা গরুকে গোসল মোসল করাই। আমরা এটা দিয়ে যা আসে আমরা এটা দিয়ে সংসার চালাই। স্বল্প পুঁজিতেই ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের বাছুর 6 থেকে 8 মাসে হৃষ্টপুষ্ট করা হচ্ছে। বিক্রি হচ্ছে স্থানীয় হাট সহ দেশের বিভিন্ন প্রান্তে। এবারকার 6টা গরু আমার বড় বড় গরু লালন পালন করতেছি। হ্যাঁ, আমি ঢাকা নেওয়ার চিন্তা ভাবনা করছি। আল্লাহ যদি ভালো লেনে আমি ঢাকা যাব। ঢাকার শহর নারায়ণগঞ্জের সব হাটে যদি বাজার ভালো যায় তাহলে আশা করি ইনশাল্লাহ খামারি লাভবান হবেন। আমাদের স্থানীয়ভাবে একটা হাট আছে, এই হাটে অধিকাংশই গরু বেচা কেনা হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসে এই হাটে থেকে গরু বিক্রি করে কিনে নিয়ে যায়। ঈদ উপলক্ষে শুধু সোনাতনী চরের বিভিন্ন গ্রামের গোখামারেই লেনদেন হবে প্রায় 1800 কোটি টাকা, জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এখানে 7700 ষাঁড় গরু হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে এই বছর। দেশের অর্থনীতিতে আমাদের প্রান্তিক এই যমুনা চরের প্রান্তিক কৃষকরা কত বড় অবদান রাখছে যে 2000 কোটি টাকা আর্থিক লেনদেন হবে এই কুরবানি ঈদকে সামনে রেখে। ষাঁড় পালনে সরকারি ঋণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে চরাঞ্চলগুলো হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান কেটে রাখা হয়েছে জমির আইলে। পানিতে সেই ধান থেকে বের হচ্ছে গ্যাজ বা নতুন চারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে এমনই চিত্র ফসলি মাঠের। বিরূপ আবহাওয়ায় বিপাকে চাষি, উৎপাদন অর্ধেকে নামার শঙ্কায় তারা। তবে বৃষ্টির মাঝে সুযোগ পেলেই ধান ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জে টানা হালকা ও ভারী বৃষ্টিপাতে বোরো ধান নিয়ে বিপাকী কৃষক। বৃষ্টির পানিতে ভেসে গেছে ফসলের মাঠ। মাঠেই পাকা ধান থেকে বের হচ্ছে গ্যাজ বা চারা। এই পরিস্থিতিতে চলতি মৌসুমে উৎপাদন অর্ধেকে নেমে আসার শঙ্কায় কৃষক। ধানটা কাটার পর বৃষ্টিতে ভাইসা চলে গেছে, যেগুলো আছে গ্যাজ হয়ে বড় বড় গ্যাজ হলে ধান মাটির সাথে লেগে গেছে, ধান উঠে না। জমিতে কাদা থাকায় ঘুরছে না ট্র্যাক্টর বা ট্রলির চাকা, তাই কাটা ধান মাথায় বহন করে নিয়ে মাড়াই করছেন কৃষক। এতে সময় বেশি লাগায়, খরচ পড়ছে দ্বিগুণ। কৃষকের অভিযোগ, ক্ষতির মুখে থাকলেও মাঠ পর্যায়ে দেখা মিলছে না কোনো কৃষি কর্মকর্তার। এটা তো চাইল তো গোটা হবে না, যেটাই গ্যাজ সেটাই মনে হয় যে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো অবশ্যই হবে, দেনাগ্রস্ত হয়ে গেল। এখন সরকার যদি আমাকে দেখে তাহলে একটু সুবিধা হবে। এরই মধ্যে প্রায় 80% বোরো ধান কাটা হয়েছে। তবে টানা বৃষ্টির মাঝে সুযোগ পেলেই ধান ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদেরকে কি পরিমাণ তাই ক্ষতি হচ্ছে সেই ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। পরবর্তীতে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা তখন তাদেরকে সহযোগিতা করব। বৃষ্টি যখনই ছেড়ে যাবে, বৃষ্টি যখনই পড়া